নমস্কার। খবরদার কথা নয়, আজকে আমাদের যে স্টুডিও, খবরদার কথা নয় স্টুডিওতে এমন একজন এসেছে যে এবছর সিবিএসসি অর্থাৎ আমরা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু স্কুল 125টা স্কুল সিবিএসসির অন্তর্ভুক্ত, তাকে বিদ্যাজ্যোতি বলা হচ্ছে। সেই সিবিএসসির অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্যে সায়েন্স, আর্টস, কমার্স সব মিলে যে প্রথম স্থান অধিকার করেছে তপেশ্বর পাল, আমাদের বাঁদিকে আছে। তপেশ্বর পাল এসেছে, তার সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো তার লেখাপড়া নিয়ে। তার আগে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন। কংগ্রেচুলেশন, অভিনন্দন। তোমার সাফল্যে আমরা সবাই গর্বিত। তুমি বড় হোক, মানুষের মতো মানুষ হোক, আমরা খুব খুশি। তোমার শুভকামনা, শুভেচ্ছা রইল। পুরুষোত্তম রায় বর্মন শুভেচ্ছা জানালেন। আমরা এরপরেই ওর সঙ্গে তার কথোপকথন চালাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যে কথা বলছিলাম, তপেশ্বর আর মা দিকে আছেন। একটা সংক্ষিপ্তভাবে বলি যে কমার্স নিয়ে এই রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল বেশ কয়েক বছর আগে আমাদের এই রাজ্য থেকে। সায়েন্সের ওদের টপকে মানিক চক্রবর্তী। আর অনেক দিন পরে তপেশ্বর, আপনারা শুনলে আনন্দিত হবেন, 98.2% মার্কস সে পেয়েছে। ইংরেজিতে 94, অ্যাকাউন্টেন্সিতে 100, বিজনেস স্টাডিজে 98, ইকোনমিক্সে 100 এবং ইনফরমেশন টেকনোলজিতে 99। আপনারা হয়তো ভাবছেন 99 কেন কাটলো কোথায়? হয় অনেক সময়। 100তে 100 পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন বিষয়, অন্তত লেখাপড়ায়। সবচেয়ে বড় কথা কি জানেন? পরীক্ষার হলে পৌঁছে প্রশ্নপত্র পাওয়ার আগ পর্যন্ত যে টেনশনটা থাকে, যে কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রেই একটুখানি থাকে। প্রথম প্রশ্নটা লেখার পরেই তার স্পিডটা আসে, নিজেকে কনসেন্ট্রেট করতে পারে। তপেশ্বরকে দেখছেন আপনারা, তার কনসেন্ট্রেশন ইত্যাদি বিষয় নিয়ে আমরা অল্প অল্প করে কথা বলবো। এবং তার বাবা প্রসেনজিৎ পাল আপনাদের কাছে আনবো, আপনাদের সঙ্গেও পরিচয় করাবো। এ রাজ্যের প্রখ্যাত ক্রিকেটার, রঞ্জি ট্রফি খেলেছেন দীর্ঘদিন এবং এ রাজ্যের ক্রিকেট মাঠে অত্যন্ত পরিচিত মুখ। তার মা, যেখানে আমরা যে প্রোগ্রামগুলি করি, অর্থাৎ একজন অসাধারণ শিল্পী সুমনা পাল চক্রবর্তী, পরিবারের দিক থেকেও যথেষ্ট সহায়তা পেয়েছেন। তার দাদু, মানে মার বাবা এবং বাবার বাবা দুজনই অত্যন্ত কৃতি ব্যক্তিত্ব ছিলেন। হরিপদ চক্রবর্তী এ রাজ্যের প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন এবং পুরসভার সাধারণ নাগরিকদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন কমিশনার হিসেবে। এবং ওনার বাবার, যিনি বাবা ছিলেন আমাদের, আপনাদেরও অনেক পরিচিত, আমরা শিবাজিদা ডাকতাম, এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শিবাজি পাল। তাদেরই যোগ্য উত্তরসূরি। আমরা তপেশ্বরের কাছেই যাচ্ছি। আমি অনেক কথা বলে ফেললাম, এবার ওর কাছ থেকে শুনবো। তপেশ্বর, হঠাৎ মানুষও তো বিজ্ঞান নিয়ে চলাচল করে, খালি বিজ্ঞান পড়বো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ইত্যাদি ইত্যাদি হবো, হোক বা না হোক, চেষ্টা তো করে। তুমি বাণিজ্যটাকে কেন বাঁচলে, অর্থাৎ কমার্সে কেন গেলে? কারণ আমার ছোটবেলা থেকেই ফাইন্যান্সের দিকে ইচ্ছা ছিল, বিজনেসের দিকে ইচ্ছা ছিল, এবং ছোটবেলা থেকেই আমার মা বাবা মানে আমাকে আমার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিজে নিতে একটু এনকারেজ করেছে। এবং ঘরের অনেক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আমিই করি।
তো ওইটার থেকে অনেক আমার ইন্টারেস্ট এসেছে যে আমি কমার্স নিয়ে পড়বো, কারণ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বাড়িরটাও তুমি করতে করতে পারতে নাকি, মানে তুমি বাবার পকেটের দিকে খুব বেশি নজর ছিল সেই জন্য নাকি? না না, আমার বাজার করতেও ভালো লাগতো, আমি এমনি বললাম। যাই হোক। অনলাইন কোনো ট্রানজাকশন আচ্ছা। এগুলি সব মানে আমি করে দিই, এবং যতই একবারে বাবা আমাকে আবার ফেরত দিয়ে দেয়, আমি আমার সেভিংস থেকে, আমার আচ্ছা। ব্যাংক অ্যাকাউন্ট আছে, তোমার আমার সেভিংস আছে? আচ্ছা, ওইখান থেকে পরে এমন করতে হতো, এবং ওইটার থেকে ইন্টারেস্ট জেগেছে। এই মানে মাধ্যমিকের রেজাল্ট করার পরে ইচ্ছা হয়নি যে বিজ্ঞান নিয়ে পড়ি, একটু ডাক্তার হতে পারি কিনা দেখি, ইচ্ছা হয়নি না? আমার 10-এর প্রথম দিকে ইন্টারেস্ট ছিল, কিন্তু এরপরে দেখলাম যে সবাই সায়েন্স নিচ্ছে, তো তখন আমার একটু ইচ্ছা ছিল যে আমি একটু ডিফারেন্ট হই, এবং বাহ। মানে হার্টটাকে ফলো না করি, মানে সবাই যেদিকে যাচ্ছে উইটা ফলো না করে কিছু একটা ডিফারেন্ট লাইনে যাই, যেখানে মানুষ কম, যাতে ফ্লারিশ করার চান্সেসটা বেড়ে যায়, সাকসেসের চান্সেসটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, শিশু বিহারে তো গেলে, শিশু বিহারে তো বিজ্ঞানে যারা পড়াশোনা করে স্টলওয়ার্ডরাই থাকে অনেক সময় দীর্ঘদিন ধরে। শিশু বিহার, নেতাজি, এদের তো একটা বিরাট জায়গা, উমাকান্ত, এদের ছাত্রছাত্রীদের। তো ফলে এই জায়গায় বিজ্ঞানের ছাত্রছাত্রীদের সঙ্গে তুমি যখন লড়াইতে নামলে, এটা একটা লড়াই, গোপন হলেও, প্রকাশ্যে না হলেও অপ্রকাশিত একটা লড়াই থাকে, তখন একটা লড়াই হতো না? আর এটা মনে হতো না যে বিজ্ঞানের ওরা, মানে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে মনে হতো না আরে ওরা তো আমার থেকে মনে হয় এগিয়ে রয়েছে? তোমার কি এরকম কিছু মনে হয়? আমি অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে শুনি ও তো সায়েন্স নিয়ে পড়ে, এটা বিরাট ব্যাপার, হ্যাঁ, ওর শব্দার্থ যাই হোক, তোমার এরকম কি মনে হতো? না, এখন আস্তে আস্তে ওই জিনিসটা একটু কমছে, এখন সবাই বুঝছে যে সব স্ট্রিমেরই ইম্পর্টেন্স আছে। আচ্ছা। এবং মানে সায়েন্স নিয়ে পড়ছি বলে অনেক বড় একটা জিনিস, ওইটা একটু কমছে আস্তে আস্তে, ওই মিসকনসেপশনটা। আচ্ছা, এই যে তুমি কাছ থেকে বুঝতে পারছো, দেখে, ছাত্রছাত্রীদের দেখে, এই যে এই যে ইয়েতে মানে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার আগে 11-এ প্রথম যখন তুমি এই যে ধরো, তুমি তো 10-এ বুক কিপিং করোনি বা অ্যাকাউন্টেন্সির ব্যাপারটা তুমি বুঝতে না, এই যে অ্যাকাউন্টেন্সিটা বইটা যখন খুললে, তখন এই খোলার পরে তোমার কি মনে হলো যে এইগুলি আমার জানা না, এই প্রথম থেকে দেখছি এই ডেবিট ক্রেডিট নির্ণয় করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি? দেখে মানে প্রথম দেখে তো খুবই ইজি লাগে, কারণ ওখানে খালি অঙ্কের নামে খালি প্লাস মাইনাস পার্সেন্টেজ ডিভিশন এগুলি আছে, খুব সিম্পল, মানে বেসিক ম্যাথস। তো দেখে মানে এত একটা কঠিন মনে প্রথম প্রথম একটু লেগেছে, তারপর আস্তে আস্তে যখন কনসেপ্টগুলি পড়তে শুরু করেছি, টিচাররাও যখন পড়ানি শুরু করেছে, আস্তে আস্তে এগুলি সব ক্লিয়ার হয়ে গেছে। এই তো যে কথাগুলি বলা থাকে, যেগুলি মানে যে লাইনগুলি বলা থাকে, লাইনের উপরই তো ভিত্তি করে অনেক সময় অঙ্ক হয়ে যায়, যে টু বি রাইট অফ অর বি রাইট অফ, এই যে আগে পরে করে দেওয়া, এগুলি তো একটা বিষয়, এগুলি আস্তে 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 ক্লিয়ার হয়ে যায়, তাই তো? আমি যারা কমার্স নিয়ে পড়ছো তোমরা, তাদের উদ্দেশ্যেই বলি যে তপেশ্বর যে কথা বলছে, হঠাৎ করে দেখলে মনে হবে বিষয়টা বোধহয় অত্যন্ত কঠিন, আস্তে 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 যখন ভেতরে প্রবেশ করা যায়, তখন এই কমার্সের মতো এত ইন্টারেস্টিং সাবজেক্ট, একাধিক ইন্টারেস্টিং সাবজেক্ট খুব কম আছে। আমি আসছি অ্যাকাউন্টেন্সিতে, এরপরে তোমার যে এই যে বিজনেস স্টাডিজ, এটাতে কি পড়ো? এটা কি মানে সংগঠিত বিষয়গুলি থাকে নাকি, কি বিষয় থাকে এখানে মোটামুটি? বিজনেস স্টাডিজে মানে অনেক থিওরি বেশি, এবং ঠিক আছে ওইটাও ইজি, যদি কনসেপচুয়ালি সবকিছু পড়া হয় তাহলে ওইটাও ইজি হয়ে যায়। অনেকজন বলে আমাকে যে বিজনেস স্টাডিজ তো অনেক থিওরি বেশি, খালি মানে ওই রাট্টা মেরে খালি পড়তে লাগে, কিন্তু আমি ওভাবে পড়িনি, আমি মানে লজিক্যালি পড়েছি সবকিছু। তো ওইটা মানে সব থিওরি সাবজেক্টও চেলে লজিক্যালি পড়া যায়, আর যেহেতু বিজনেস আছে অফকোর্স লজিক্যালি পড়াই যাবে। ম্যানেজমেন্টের বিষয়টাও কিছুটা ঢুকে পড়ে এখানে, সেদিক থেকে বিচার করে তুমি তো এই অ্যাকাউন্টেন্সির কথা বললাম, বিজনেস স্টাডিজের কথা বললাম, এখানে তোমার যে তুমি একটা খুব ভালো চয়েস করেছো, সেটা হচ্ছে এই যে আইটি, হ্যাঁ, তোমার যে আইটি সেক্টরটা, এটা তো পুরোটাকে তোমাকে সহায়তা করছে। কতটুকু সাহায্য পেলে এই যে আইটি সিলেবাসের ভেতরে আনাটা কতটুকু ভালো হয়েছে বলে কমার্সের ছাত্রছাত্রীদের জন্য মনে করো? এখন তো মানে জামানাটা একদম টেকনোলজি অনেক ফাস্ট ইভলভ করছে, তো এটা খুব জরুরি আইটিটাকে মানে আইটি নলেজ রাখা, এবং কিভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়, ডাটাবেস কিভাবে ম্যানেজ করে, যাতে ফিউচারে যখন চাকরি করবে তখন মানে কিভাবে কম্পিউটার ভালো করে চালানো যাবে, ওইটার জন্য আইটিটা খুব দরকার, এই মুহূর্তে খুব দরকার।
আর ইনফরমেশনের তো প্রচণ্ড জরুরি। ইনফরমেশন বলতে কিন্তু ফেসবুক করাটা বলছি না আমি, এটা আলাদা বিষয়। আইটি বিষয়টা হচ্ছে সমস্ত ইনফরমেশন গ্যাদার করা এবং নিজেকে অনেক বেশি ইকুইপড করে নেওয়া। অনেক জায়গায় শুধুমাত্র সুনীল মনোহর গাভাস্কার 10,121 রান করেছেন এটা মনে রাখাই বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে এটা আরেকজনকে জানালে পরেই নিজে ইকুইপড হওয়া যায়। এটা হচ্ছে আইটির একটা মূল শর্ত। ইকোনমিক্স, আমি সবটা সাবজেক্টে অল্প অল্প করে যাচ্ছি। এই মুহূর্তে ইকোনমিক্স তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের অর্থনীতি। তুমি তো ছোটবেলা থেকে বাবা তোমাকে অর্থনীতিটা বুঝিয়ে দিচ্ছে, বাজারের বিষয়, ঘরের বিষয় থেকে। একটা দারুণ জিনিস বলেছো। আপনারা যারা শুনছেন অভিভাবকরা তারাও দেখুন, বাড়ি থেকেই তৈরি করে দেওয়া, এই যে ঘর সংসার থেকেই তৈরি করে দেওয়া ইকোনমিক্সের বিষয়টা, বাজারটা দেখা, বাজারটা নিয়ন্ত্রণ করা, এটা একটা সাংঘাতিক বিষয়। এখন অনেককে বোঝানো যায় না, যুদ্ধ হয় ইত্যাদি হয়, আমরা জিতলাম অমুকে হারলো, এই বিষয়টা আসলে আপনার পকেট থেকে অনেক কিছু চলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। তপস্যার কিন্তু এই বিষয়টা বাড়ি থেকেই সংগ্রহ করেছে। এটা একটা সাংঘাতিক বিষয়। এই যে ইকোনমিক্সের ব্যাপারটা তুমি কিভাবে দেখো ভারতের অর্থনীতিটাকে? তোমার কতটুকু তোমার সংক্ষিপ্তভাবেও যদি তোমার মনে হয়ে থাকে যে ভারতের অর্থনীতিটা আমি এইভাবে চিন্তা করি। হ্যাঁ, ইন্ডিয়ার ইকোনমিক্সটা মানে এত একটা ভালো না, একটু ইমপ্রুভমেন্ট অনেক দরকার। এবং ইন্ডিয়ার তো অনেক করাপশন বেশি, তো ওইটাকে কমানো অনেক দরকার। ঠিক, তো ওইভাবে আমি দেখি। এই মানুষের পকেটে পয়সা থাকাটা কি জরুরি বলে মনে করো না? হ্যাঁ, পকেটটা যদি ঠিকঠাক থাকে বাজারটাও চালু থাকবে। এই তো ইকোনমিক্সের ভাষাটা, যে তুমি যে টাকা রোজগার করলে এটা তোমার পূর্ণ বাজেট এবং তার থেকে তুমি কি কি খরচ করতে পারো তার একটা প্ল্যানিং তুমি নাও, যেটা তুমি বাড়ি থেকে শিখতে পেরেছিলে। এই জায়গাটাকে ইকোনমিক্সে তুমি কিভাবে দেখো, মানুষ কিভাবে দেখা উচিত বলে মনে করো? তুমি কিভাবে দেখেছো? ওটা তো মানে যে যা রোজগার করে তাকেই সামনে রেখে এগোনো উচিত। এই বাজেটটা যে করো, তুমি ধরো তোমার বাবা তোমাকে ঘর চালাতে দিল, তুমি বাজেটটা কি করে করবে? ধরো তোমার বাড়িতে একটা ফাংশন আছে, তুমি কি করে করবে? হ্যাঁ, বাজেটিং তো অনেক দরকার এবং বাজেটিং খুব মাইন্ডফুলি করতে লাগবে। তো ওইটা মানে খুব থটফুলি ওইটাকে বাজেটিং করতে লাগবে, যাতে আমার কাছে মানে সবচেয়ে কম টাকা দিয়ে বেশি বেনিফিট আমরা একোয়ার করতে পারবো। এবার তোমার পড়াশোনার বিষয়ে যাই। ইংরেজি, তারপরে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, আইটি, তুমি টোটাল দিনে কতক্ষণ পড়াশুনো করতে? তোমার এই যে প্রথম হলো, এটা হঠাৎ করে হয়ে গেছো, আকাশ থেকে কেউ ফেলে দিয়েছে, ঘটনাটা তো জানা, তোমাকে পরিশ্রম করে অর্জন করতে হয়েছে। তুমি কতক্ষণ পড়তে আর কতক্ষণ ছাত্রছাত্রীদের পড়া উচিত? তো সেলফ স্টাডি আমি 2 থেকে 3 ঘন্টা, এমন মানে আমি যদি কনসিস্টেন্টলি বলি 2 থেকে 3 ঘন্টা পড়তাম। আর সবচেয়ে বেশি সময় আমি অ্যাকাউন্টেন্সি পড়তাম। অবশ্যই লাগবে ডেইলি বা মানে উইকে সবচেয়ে বেশি বলতে গেলে পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টেন্সি মানে আমি পড়তাম সবচেয়ে বেশি সময়। এরপরে বাকি সাবজেক্ট তো আছে। হ্যাঁ, আর ওই 2 থেকে 3 ঘন্টা ডেইলি পড়তাম, কিন্তু মনোযোগ দিয়ে পড়তাম। মানে যখন পড়তাম তখন একদম কনসেপচুয়ালি সবকিছু মনোযোগ দিয়ে পড়তাম। আর টিউশন তো ছিলই, 3-4টে টিউশন ছিল, ওই টিউশনও মানে মনোযোগ দিয়ে পড়তাম। তোমার কজন শিক্ষক ছিল টোটাল? আমার 3-4 জন ছিল। অ্যাকাউন্টেন্সি একজন ছিল, এটা তার লাগবেই, অবশ্যই লাগবে। বিজনেস স্টাডিতে অল্প লাগবে, ইংরেজিতে লাগতে পারে। এখন কথা হচ্ছে তুমি 2.5 থেকে 3 ঘন্টা করতে, বাকি 21.5 ঘন্টা কি করতে? বাকি সময় আমি মানে আমার স্কিলস গুলিকে আমি ডেভেলপ করতাম। আমি অনেক কোর্স করতাম, যেমন মার্কেটিং এর উপরে, ম্যানেজমেন্টের লাইনে যতই আছে ওগুলো কোর্স করতাম। এরপর আমি ইন্টার্নশিপও করেছি অনেক কোম্পানিতে। 15 বছর থেকে আমি ইন্টার্নশিপ করেছি। 15 বছর বয়স থেকে? আরে আচ্ছা, এটা তো সাংঘাতিক। তো এটা তো নতুনত্ব পেলাম, আমরা অনেকের কাছ থেকে খবর নেই। আপনারা বিষয়টা দেখেন, ইন্টার্নশিপ নেওয়ার সুযোগ আছে। আমরা 21.5 ঘন্টার কিন্তু হিসাব নিচ্ছি। আপনারা যারা ছাত্রছাত্রীরা আছো তারাও বুঝতে পারবে যে 21.5 ঘন্টার হিসাবটা কি করে হয়। বিষয়টা কিন্তু বিরাট। সারাদিনে যদি তুমি 24 ঘন্টাকে ভাগ করে নেওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। তপেশ্বর বলছে।
তো ওই সময়টা পরে ইন্টার্নশিপ করতাম। ইন্টার্নশিপটা কতদিন চলেছে? 15 বছর বয়স থেকে এখনো চলছে? না 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 না, ইন্টার্নশিপ তো একটা ফিক্সড টাইম অফ কতক্ষণ? টাইমে থাকে, তো এমন আমি 1 বছরের মতন করেছি আচ্ছা। internship। এরপরে ওরা কি শেখায় ইন্টার্নশিপে? কি কি মানে কি ডেভেলপ হয়? যেমন সবচেয়ে বেশি সময় আমি কমিউনিটি ম্যানেজমেন্ট করেছি। আচ্ছা। মানে একটা কমিউনিটিকে কিভাবে ইভেন্ট Correct. ম্যানেজমেন্ট হ্যাঁ, এগুলো হ্যাঁ, সব অনলাইনে আর কি। হ্যাঁ। তো এগুলি ইকোনমিক্সটাও ক্লিয়ার হয় এতে, বাজারটা বোঝা যায়। হ্যাঁ, তারপরে ওইগুলি করতাম, আর কোর্স যে করতাম ওইগুলি করতাম। তারপরে ওই কমিউনিটির ভিতরেই মানুষের সাথে কথা বলতাম, যাতে পুরা দেশ বিদেশে কি হচ্ছে ওগুলি ভালো করে জানা যায়। তো এটা আর কি, মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেওয়া যায়, তো ওর সাথে ডাইরেক্টলি কথা। এটা কতক্ষণ চলতো দিনে? ফিক্স ছিল না, মানে যখন আমার ইচ্ছা করলো তখন করলাম। 1-1.5 ঘন্টা? হ্যাঁ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম চলতো, তাহলে হয়ে গেল। আর বাকি 19 ঘন্টা, বাকি রইল 19 ঘন্টা আগে তো খাওয়া দাওয়া ইত্যাদি, ঘুমানো। বাবা মার সঙ্গে আড্ডাও চলে, হ্যাঁ, মোটামুটি। খেলাধুলা। খেলা তো করতাম না। বাবা তো অসাধারণ ক্রিকেটার ছিলেন, তো এটা মনে হতো না একবার ক্রিকেটারই হই? খেলেছিলাম, কিন্তু এরপরে মানে এত একটা ভালো লাগেনি। ভালো লাগে না, কানের পাশ দিয়ে বল বেরিয়ে সময়ও যাওয়াতে। পাচ্ছিলাম না পড়ার জন্য, স্কুল ছিল, এর জন্য করে ছেড়ে দিয়েছি। খেলেছি কিছু বছর, ক্রিকেট খেলেছি 2 বছরের মতন মনে হয় খেলেছি। খেলেছো? হ্যাঁ। আচ্ছা। এরপরে এই যে পরের প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন আমি তোমার, 98.2% মার্কস পেয়েছো। তোমার মনে হয় না একবার জিজ্ঞেস করি আমার কোনখানে নম্বরটা আপনি কাটলেন? এই 1.5 থেকে 2 নম্বর কাটলেন কোথায়? 500 পরীক্ষা দিলাম, এখন কথা হচ্ছে টোটাল তোমার 9 নম্বর বোধহয় কাটা গেছে এরকম, হ্যাঁ। তো 5টা সাবজেক্টে 9 নম্বর কাটা গিয়েছে মাত্র। আপনারা শুধু ভাবুন টেনাসিটি থাকলে কি না হয়। আমার একটা খুব জানতে ইচ্ছে করছে যে এই যে 98.2 মার্কস পাওয়ার পরে তুমি যখন জানলে যে তুমি ত্রিপুরা রাজ্যে প্রথম হয়েছো, আমি সম্ভবত কথাটা শোনার পরে বলেছিলাম সম্ভবত, অনেকেই যখন জিজ্ঞেস করেছে আমার মনে হচ্ছে ওই প্রথম। অনেক পত্রিকাওয়ালারা যখন আমাকে জিজ্ঞেস করেছে যে অমুক স্কুলে খবর টবর আছে, যে আমি বলেছি সম্ভবত, এটা এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে আরো ভালো। তোমার কি মনে হয়েছিল প্রথম প্রথম কোন কথাটা তোমার মনে হয়েছিল? তখন তো মানে খুব শক ছিলাম, এবং মানে আমি তো এক্সপেক্ট করিনি, কারণ আমি এত তো পড়িনি, মানে 2-3 ঘন্টা পড়াটা এত বেশি না। তো এর জন্য খুব শক ছিলাম, এবং মানে মানে বিশ্বাস হতে ছিল না আর কি। তোমাকে প্রথম কে কনগ্রেচুলেট করলো, মা না বাবা? মা, আমার মা এই সঙ্গে ছিল যখন আমি রেজাল্টটা খুলেছি। ছোটবেলা থেকে মাই বেশি পেয়েছে তো নাকি? হ্যাঁ, বাবা। 2017 সালে তোমার এক দিদি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রথম হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, 2017 সালে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সায়েন্স আর্টস কমার্স নিয়ে যে ফার্স্ট হয়েছিল তার নাম হচ্ছে সায়নী মিশ্র। ওর দিদি, ওর মাস্টারতো দিদি। এটা কি ইন্সপায়ার করেছিল তোমাকে প্রথম হওয়াটা, বা এটা মানে পড়াশোনার ব্যাপারটা ইন্সপায়ার করে? হ্যাঁ, করে। মানে একটা লেগেসি একটা থাকে ওই জিনিসটা। হ্যাঁ, এটা থাকে যে ধরে রাখতে পারলে ভালোই লাগবে, না হলে গতি নেই। এখন পরবর্তী পদক্ষেপ কি? একদম শেষের দিকে আসছি। এখন তো আমি বিকম করব, বিকম করার ইচ্ছা আছে। ওটার জন্য আমি মাত্র সিইউটি দিলাম, কিছুদিন আগেই হলো। আর ওইটার বেসিসে ডিসাইড হবে কোন কলেজে যাব। এরপরে আই থিঙ্ক এমবিএ করব মোস্ট প্রবাবলি। এরপরে দেখি কোনো একটা ম্যানেজমেন্ট লাইনের দিকেই যাব, ওটা বুঝি পরবর্তী সময়। হ্যাঁ। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সির দিকে যাবে না, ম্যানেজমেন্টে অবশ্যই একটা পেয়ে যাবে, একটা অংশ পাবে। না, আমি প্রফেশনাল কোর্সের আমি এতটা ইন্টারেস্টেড নেই। ইন্টারেস্টেড নেই, খুব একটা নেই। এইবার তোমাকে ধরে নিচ্ছি তুমি একজন সিনিয়র দাদা, যেহেতু প্রথম হয়েছো। দাদা দাদা অর্থটা অন্যভাবে দিও না, তুমি একজন সিনিয়র দাদা। যারা 11-এ পড়ছে, কমার্স নিয়ে পড়ছে, যারা 12-এ উঠলো এবার বা উঠছে, এদের জন্য কি বলবে? কমার্সের যারা রয়েছে বা জেনারেল ছাত্রছাত্রীদের জন্য কি বলবে? এটাই বলবো যে বেশি পড়ার কোনো দরকার নেই, মানে যখনই পড়বে তখন একদম মনোযোগ দিয়ে পড়বে। মানে এমন কোনো না যে বেশি পড়লে বেশি মার্ক পাওয়া যাবে, কিন্তু মনোযোগ দিয়ে কনসেপচুয়ালি সবকিছু পড়তে লাগবে। মানে অনেকে কি করে মানে সব রাট্টা মেরে সবকিছু পড়ে নেয়, এবং তখন তো মানে রাট্টা মেরে পড়লে 90-র উপরে যাওয়ার
মানে একদমই পসিবল না। আমি সবসময় নলেজ ওরিয়েন্টেড ভাবে পড়তাম, মানে এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়তাম না। যেমন আমি ইনফ্যাক্ট কোশ্চেন হয়তো একটা সলভ করিনি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকে মানে 10 ইয়ার্স 15 ইয়ার্স সলভ করে, আমি এত করি না। আমি মনে হয় 1-2 ইয়ার্স মনে আমি খালি করেছি, এর থেকে বেশি আর করিনি। কারণ পরীক্ষার যে আগে যতদিনই সময় থাকে ততদিন যা পড়া হবে এটা সবচেয়ে বেশি মনে থাকবে মাথার ভিতরে, এটাই পরীক্ষা হলে গিয়ে সবচেয়ে বেশি মনে থাকবে। তখন আমি কনসেপ্ট গুলি রিভাইজ করার দিকে আমি টাইমটা স্পেন্ড করতাম। তো মানে সব 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 যতই কনসেপ্ট আছে সব একদম প্রথম থেকে লাস্ট একটা স্ট্রাকচার্ড ওয়েতে করতাম, যাতে মাইন্ডে গিয়ে ওইটা স্ট্রাকচার্ড হিসাবে স্টোর হয়ে যায়। কারণ ওইটাই আমার মাইন্ড তো সবচেয়ে বেশি ভালো করে বুঝতে পারে যখন সবকিছু স্ট্রাকচার্ড ওয়েতে, লজিক্যাল ওয়েতে থাকে। ওইভাবে আমি পড়তাম। ওইটাই মানে নলেজ ওরিয়েন্টেড থাকলে এক্সামে মার্কস অটোমেটিক এসে যাবে। তো এইভাবেই। আর ক্লাস কতটুকু ফলো করার দরকার বলে মনে হয়? ক্লাস ডিপেন্ড করে, যেমন গভর্নমেন্ট স্কুল যদি থাকে তাহলে ঠিক আছে মোটামুটি করলে চলবে, টিউশনটাকে একটু বেশি ফলো করতে লাগবে। আর যদি প্রাইভেট স্কুল তাহলে তো ক্লাস ফলো করলেই মোটামুটি হয়ে যায় এই জায়গায়। আমরা তপেশ্বরের সঙ্গে কথা বলা শেষ করছি এই আশা নিয়ে যে পদ্ধতিতে ও পড়াশোনার কথাটা বললো এটার ভিতরেও কিন্তু একটা বিজ্ঞান আছে। সুতরাং বিজ্ঞানকে এড়িয়ে গিয়ে কিছু করা যাবে আমরা সেটা বলছি না, কিন্তু অধ্যবসায় থাকলে, যদি টেনাসিটি থাকে, নির্দিষ্ট জায়গায় যদি কনসেন্ট্রেশন ঠিক থাকে, তাহলে সাফল্য আসতে বাধ্য। যে পদ্ধতিতে তপস্বর লেখাপড়া করেছে সেই পড়াশোনাটা একটা আনন্দের জায়গা, এবং এই আনন্দটা তখন অনেক বেশি ভরপুর আনন্দতে পরিণত হবে তখনই যখন নিজের মনের মতো, মনের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে আমি পড়তে পারবো। অর্থাৎ চাপিয়ে দেওয়া সাবজেক্ট থেকে মনের আনন্দে গ্রহণ করা সাবজেক্ট এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। আসলে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই আনন্দের সঙ্গে জড়িত, জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আমরা এরপরে কথা বলবো তপেশ্বরের বাবা এবং মার সঙ্গে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। খুব অল্প সময়ে তাদের আমরা নেব। খবরদার কথা নয়, তাদেরও কথা জানতে চায় তারা কিভাবে ছেলেকে এগিয়ে নিয়ে গিয়েছে। বলেছিলাম তপেশ্বরের বাবা প্রসেনজিৎ পাল এ রাজ্যের ক্রিকেটে ধ্রুব বলে পরিচিত, আমরা তাই দেখি। আমরাও মাঠে ঘাটে সব জায়গাতেই ধ্রুব বলেই ডাকি। মানুষ হিসেবেও অসাধারণ, মাঠের ভেতরেও অসাধারণ, ভীষণ রকমের সিনসিয়ার। তপেশ্বরের কথা এতক্ষণ যা শুনলেন, একটা বিষয় কমন যেটা নেওয়া যায়, অঙ্কের যেমন কমন হয়, সেটা হচ্ছে সিনসিয়ারিটি। প্রসেনজিৎ, তোমার কাছে সরাসরি চলে যাই, যে ছেলেকে কতটা সময় দিতে বাবা হিসেবে? ছেলেকে আমার থেকে বেশি সময় ওর মাই দিত। টিচারের বাড়ি মোটামুটি কাছাকাছি ছিল, মানে যেতে হয়নি, ওর মাই নিয়ে যেত। আর তো সব আর তোকে বেশি কিছু আমার এতটুকুই করার ছিল, করেছি আর কি। খুব মানে শুধু কি টিচারের বাড়িতে নেওয়া নিয়ে আসা, এটা মা তুমি মাই বেশি করতো, একটু কম। আমি অফিসে আবার সময় যেত 9:30 10টার মধ্যে যাওয়া, আবার দেখো 7টা বেজে আসতে, যা আলোচনা রাতে হয় আর কি, হতো আর কি। ছেলের রেজাল্ট, ছেলে যখন কমার্স নিল, মনে মনে একটা ইচ্ছে ছিল ছেলে একটু সায়েন্স পড়ুক টরুক, এরকম ছিল? এটা তো ছিলই, ও যে পার্সেন্টেজ পেয়েছিল 90-র কাছাকাছি, ও আরামসে মানে একদম। দেখুন সততাটা দেখুন, বাবা হিসেবে সব বাবারাই এরকম চায় ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। ছেলে কমার্স নেওয়ার পরে বলেছিলাম যে সায়েন্স নিতে, অনেক লাইন আছে। আচ্ছা আচ্ছা। ও তখন বললো যে না, আমি সায়েন্স নেবো না, আমি কমার্সই নেবো। আচ্ছা। এবং আমি তখন আর তাকে আমি বাধা দিইনি। ও যেহেতু নিজে থেকে বলছে, একটু কনফিডেন্স তার কমার্সের প্রতি একটু ছিল, তাই আমি আর বাধা দিইনি, করো তুমি যা ইচ্ছা। এই যে ছেলে তো 1-2 বছর ক্রিকেট খেললো, একটু মনে হলো না যে? আমার তো খুবই ইচ্ছে ছিল, আমি তো রাঁচি থেকে ওর জন্য পুরো কিট ব্যাগ এনেছি, ওই মহেন্দ্র সিং ধোনির পরিচিত একটা দোকান থেকে। আচ্ছা আচ্ছা। সব কিট এনেছিলাম। তারপর অলোক দেব রায়ের কোচিং এর আন্ডারে RCC-তে আচ্ছা ওকে দিয়েছিলাম। আর দেওয়ার পর কিছুদিন
ওই 2 বছর মোটামুটি করলো, বা সেরকম ভাবেও এগিয়ে যেতে পারেনি। আচ্ছা। তার জন্য এরপর পড়াশোনার চাপ এসে গেছে, তার জন্য আমি আবার সরিয়ে নিলাম আর কি। একটু মনে একটু ইয়ে থাকে, এটা তো থাকবেই, একটু হলে ভালো হতো, একটু ক্রিকেট খেললে ভালো। এইবার বলি, যখন প্রথম হয়েছে শুনলে তখন কি ক্রিকেট খেললো না, এটার ক্ষোভটা এটা কি মিটে গেল, না কিরকম আনন্দ প্রকাশ করলো কিভাবে? ক্রিকেটের প্রতি তো আমার একটা সবসময় সবসময় এটা ভালোবাসা থাকবে, এটা থাকবেই। থাকবেই, এটা থাকবেই। আর ওটা শুনে তো আমি মানে সাংঘাতিকভাবে এক্সাইটেড হয়ে গেছি যে এটা তো কল্পনা মানে আমি করিনি যে ও এত বড় রেজাল্ট করবে, হ্যাঁ। এত হাইস্ট মার্ক পাবে, মানে আশাই করিনি। যে এটা অবাক হয়ে গেছি আর কি আমি সাংঘাতিক। আসলে মেয়েদের হলে বলতাম যে রাঁধে সে চুলো বাঁধে, অর্থাৎ প্রসেনজিৎ ক্রিকেটও খেলে আবার ছেলেও মানুষ করতে পারে। দেখুন একটা জায়গায় যে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে ছিল, যখন ছেলে নিজেই চাইলো যে না কমার্স নিয়েই পড়বে, এতে কিন্তু বাধা দেওয়ার কিছু নেই। এই যে স্বীকারোক্তিটা কজন করতে পারে, এটাই হচ্ছে প্রসেনজিতের সততা। আমরা কাছ থেকে দেখেছি, একটু আধটু ওর সঙ্গে ক্রিকেট খেলার সুযোগও আমার হয়েছিল। তাহলে আমি দেখেছি মাঠের ভেতরে মাঠের বাইরে একই রকম মানুষ। সর্বশেষ প্রশ্ন, ছেলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? ও তো যে লাইনে যাচ্ছে, ওর তো জানি না কি হবে এখন, যে অবস্থা চাকরি বাকরি, দেখা যাক লাস্ট অব্দি ও মানে কতটুকু সাকসেস হয়, এটাই আর কি বলা আছে। সবসময় পাশে থাকার অঙ্গীকার আছে? অবশ্যই, এটা তো অবশ্যই, পাশে তো থাকবোই। এটাই এটাই হচ্ছে আসল কথা। প্রসেনজিতের সঙ্গে কথা বলার পর এবার তপেশ্বরের মা সুমনা চক্রবর্তী এবং চক্রবর্তীর সঙ্গেই কথা বলবো। আমরা কথা দিয়েছিলাম, এবার ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার বাঁদিকে বসেছেন সুমনা চক্রবর্তী পাল। এই তপেশ্বরের 98.2, এই তপেশ্বর নিজে বলছে মার কৃতিত্ব প্রথমেই দিয়েছে, যে মা আমার সঙ্গে ছিল। কতটুকু খুশি ছেলের? ভীষণ খুশি, আমি ভীষণ খুশি, খুব আনন্দিত ওর রেজাল্ট দেখে। সবাই আনন্দিত, আমার বাড়ির সবাই, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাই খুব আনন্দিত। আমার মেয়েও তো খুব, মেয়েই প্রথম ওকে, ও যখন মাধ্যমিক দিল তখন ও মোটামুটি ভালো মার্কস পেয়েছে। আমি তো ভাবলাম যে ও সায়েন্স নিয়ে পড়বে, ওকে অনেক বলেছি যে দেখ তুই সায়েন্স নিয়ে পড়বি না, তখন বলে ও বলে না আমি কমার্স নিয়ে পড়বো। মনটা একটু খারাপ ছিল আমার। তারপরে আমার মেয়ে বললো, আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে, হ্যাঁ, ও এখন দিল্লিতে থাকে, দিল্লিতে পড়াশোনা করছে। ও বলছে মা ভাই যা যেটা ভালো বোঝে সেটাই করুক, তুমি ওকে বাধা দিও না। তারপরে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন রেজাল্ট দেখে ভাবলাম যে না, ওর ডিসিশনটা ঠিকই আছে, ঠিকই আছে ওর ডিসিশন। এই যে সায়েন্স নিল না বা কমার্সে গেল, কমার্সের বিষয়টা তো সবাই বুঝতে পারে না। এখন কথা হচ্ছে যে এই যে সায়েন্স নিল না, ছেলে তো ডাক্তার হতে পারছে না, ইঞ্জিনিয়ার হতে পারছে না, মনে মনে একটা ইয়ে ছিল না? হ্যাঁ, মনে মনে তো একটা ছিল, ইচ্ছা ছিল। ও ছোটবেলা থেকে অনেক জিনিস বানাতো, অনেক জিনিস বানাতে পারতো। তখন আমি বলতাম যে দেখ এই যে তুই সিএস নিয়ে পড়বি না, পড়, তাহলে তো অনেক কিছু বানানি টানি শিখতে পারবি, ইঞ্জিনিয়ার হতে পারবি। তখন কিছু বলতো না, ও কথা এমনি কম বলে, সবসময় কথা কম বলে। একটা কথা বলা, কোনোদিন আমাদের সঙ্গে যে কোনো রকম উচ্চস্বরে কথা বলা ও কোনো সময় এরকম করে না। আমার মেয়েও সেই, হ্যাঁ। এরপরে তো বললাম যে ঋতুপর্ণা, হ্যাঁ, ওই দিল্লিতেই আছে, ও তো সায়েন্স নিয়েই পড়েছে, ওই বলেছে। আর আমার বাবা তো, আমার বাবা হরিপদ চক্রবর্তী, বাবা কমার্স নিয়ে পড়েছিল। তো জাদু ভাই তোমার ডিসিশনটা খুব ভালো নিয়েছো। ঠিক এই জায়গায় ঠিক। ছেলের 98.2 এটা শোনার পরে কেমন লাগলো? শোনার পরে আমার খুব, মানে খুবই আনন্দিত, আমার খুব ভালো লেগেছে। তবে ওকে আমি জিজ্ঞেস করেছি কিরকম পরীক্ষা হয়েছে, কয় না মা পাবো 95 98 এর মতো কাছাকাছি যাবে বলেছে। এবং আমার সেরকম বিশ্বাস হয়নি, হ্যাঁ, যেরকম, কারণ ওর সঙ্গে যে আমি ওর রাত্র জেগে সে সবসময় বসা, ও রাত্রের দিকে পড়তে ভালোবাসতো, ও সবসময় 12টা দিকে পড়তো। তো বাবা অনেক সময় আমাকে বলতো তুমি যে সাথে থাকো না, ও কি করছে 3টা পর্যন্ত, রাত্র 2টো 3টা পর্যন্ত কি করছে। আমি কই না দেখো ওদেরকেও একটু
মানে বিশ্বাস একদম রাখা উচিত, একদম ওদেরকে তো একদম বিশ্বাস ঠিক রাখা ঠিক উচিত। একদম ঠিক। না, ওকে যখন বলতাম সকালবেলা যে দেখ তোর বাবা কিন্তু বলছে তুই এত রাত্রে কি করছিস, ও কোনো উত্তর দিত না, ও চুপ করে থাকতো। এখন রেজাল্টের পর ওর বাবাকে বলেছে, দেখেছো ও যে জেগে থাকতো, এর জন্যই তো পড়াশোনার সাফল্যটা তো বোঝা যায়। আপনি নিজে একজন সাংস্কৃতিক জগতের লোক, ছেলেকে ওইদিকে আনার মন চাইনি একবার? না, মন তো চেয়েছিল, কিন্তু ওর যা ইচ্ছা, ওর ইচ্ছার উপর তো কোনো কিছু তো চাপিয়ে দেওয়া যায় না, কোনো কিছুই চাপিয়ে দেওয়া যায় না, সবকিছু ওদের নিজের ইচ্ছাতেই কত জোর করে কোনো কিছু করা যায় না। কারেক্ট। আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একজন মা নিজেই বলছেন, একদম প্র্যাকটিক্যাল কাছের থেকে দেখে যেটা বুঝেছেন সেটাই কিন্তু, এটা কিন্তু একটা ইঙ্গিত প্রত্যেক অভিভাবকের প্রতি, এটা একটা ইঙ্গিত যে যে যেটা নিয়ে আনন্দ সহকারে পড়তে চায় সেটাই দেওয়া উচিত। ভবিষ্যৎ কর্মজীবন ইত্যাদি ইত্যাদি তো থাকবেই, তার সঙ্গে বাবা মা সবসময় থাকেন, এখনো থাকেন। কতক্ষণ ছেলের সঙ্গে থাকতেন দিনে? আমি সবসময় থাকতাম ওর সঙ্গে, প্রায়ই সবসময় আমি বেরোতাম, মানে যখন বেরোতাম অল্প সময়ের জন্য, পরীক্ষার আগে তো আমি সবসময় ওর সঙ্গে সারা থাকিনি। তবে রাত্রবেলা যে জেগে থাকাটা অনেক সময় আমার সারাদিন পরিশ্রমের করে জাগতে, মেয়ের সঙ্গেও আমি জাগতে পারিনি, ছেলের সঙ্গে মানে সারাদিন জাগতে, তবে সজাগ থাকতাম, ও কখন আসে কি করছে এগুলো নজর দিতাম। এই স্যারের বাড়ি নিয়ে যাওয়া, স্যারের বাড়ি নিয়ে যাওয়া একটা বিষয়, মানে আর স্যাররাও ওকে খুব আদর করতো, সব স্যাররা। মানে অ্যাকাউন্টেন্সি সুমন স্যারের কাছে পড়তো, উনিও খুব ভাবে প্রতিদিনই সবসময় মানে অঙ্কটা খুব কেয়ার করে করেছে। তারপরে ইকোনমিক্স স্যার, আইটি স্যার, সবাই ওকে খুব আদর করে। এই ধরনের ছেলে তো আদর করবেই। এমনি কোনো দুষ্টামি যে করা ওরকম কোনো কিছু না। তো অভিভাবকদেরকে আমার একটা মেসেজ অভিভাবক হিসাবে, যে প্রেশার দিয়ে জোর করে কোনো কিছু করা ঠিক না ঠিক। ছেলে মেয়েদেরকে। সর্বশেষ কথা, মা হিসেবে একটা কথা জানতে চাই, ছেলের প্রতি কতটুকু কেয়ার মানে কেয়ার নেওয়া উচিত মাদের? সবসময় সব মারাই নেন, আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন এই যে ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়া, ছেলেকে সঙ্গে থাকা? শুধুমাত্র রাত জাগলেই তো আর হবে না, না, কি করা উচিত, আপনি কি মনে করেন? না, মনে করি যে ও যেটা মানে ভালো বুঝে, মানে যে ও এখন তো জাস্ট আমরা থেকে ওরা বেশি ভালো বুঝে। হ্যাঁ, এখন কি করবে আগামী ভবিষ্যতে ওর উপরে আমরা মানে ডিপেন্ড করছি আর কি, যে তুমি যেটা ভালো বুঝো যেটা সিদ্ধান্ত নেবে, যেটা সিদ্ধান্ত নেবে। চাপিয়ে দেওয়ার না, চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। আচ্ছা, এরকম এই ধরনের মানে তপেশ্বরের রেজাল্ট আপনার পরিবারকে অনেক দূর, এই তপেশ্বরের রেজাল্ট এক এক সময় মনে হয় না, ওর দিদিও তো একটা ভালো রেজাল্ট করেছিল, ঋতুপর্ণাও ভালো রেজাল্ট করেছিল, এবং ওর মাস্টার দিদির কথা একটু আগে বললে বোর্ডে ফার্স্ট ভালো রেজাল্ট করেছিল। এইগুলি কি তাকে কি উদ্বুদ্ধ করেছিল বলে মনে হয়? হ্যাঁ, উদ্বুদ্ধ তো করেছি, এটা 100% করেছে। এখন যে দিল্লি চলে যাবে, সঙ্গে কি আপনি থাকবেন না ছেড়ে দেবেন? না, আমার তো এখন ওকে কিছু তো ছাড়তে হবে না, এখন তো একটু অ্যাডাল্ট হয়েছে। হ্যাঁ, ওর তো বুঝতে, মা বাবা তো সবসময় সঙ্গে থাকতে পারবে না, ওদের বুঝটা নিজে বুঝতে হবে। আর যেহেতু মেয়ে আছে ওইখানে, তা যদি যায় ওখানে ছেলে মেয়ে একসঙ্গেই থাকবে, এই আর কি। আসলে মা বাবার সঙ্গে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাদের কাছ থেকে জেনে নেওয়া যে একটা পরিবারের ছাত্র হোক, সে ছেলে বা মেয়ে যেই হোক, তার সঙ্গে মা বাবার একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে থেকে যাওয়াটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। যে কোনো ছাত্রছাত্রীর সাকসেসের পেছনে তার স্কুল থাকবে, তার শিক্ষক শিক্ষয়িত্রীরা থাকবেন, কিন্তু বাবা এবং মা হচ্ছে আসল জায়গার এবং আসল হৃদয় এই পাঠচক্রে বা এই শিক্ষার জগতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমরা অনেক কথা বললাম। খবরদার কথা নয়ের পক্ষ থেকে তপেশ্বরকে অনেক অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে।